দাঁড়াও আলী ভাই, এই লাশটা নামানোর আগে আমার টাকা পরিশোধ কে করবে? কে দিবে সে কথা আমি বলতে পারি না। লাশটা তুই এখান থেকে নিয়ে যা, কোন ঝোপ জঙ্গলে নিয়ে ফেলে দে, শিয়াল কুকুরের টেনে খা। কাউকে এই টাকা দিতে হবে না। এ বিয়ে বন্ধ করুন, আপনারা সবাই এদিকে আসুন। তুই ভ্যানে কাপড়ে নিচ্ছে, আবার কি নিয়ে এসেছিস? আচ্ছা, তাছাড়া তুই বিদেশ থেকে কবে আসলি? আজকে এসেছি। আর ওই ভ্যানে তোমার ছেলের লাশ। আমার ছেলের লাশ মানে? আমার ছেলের লাশ তুই কোথায় পেলি? তোমার ছেলে 15 দিন আগে বিদেশে মাটিতে মারা গেছে, তোমরা তো কোনো খোঁজ খবর নিলে না। আর আমি তো এই গ্রামেরই ছেলে, এখন আমার ভাতিজা হয়, আমি তো ওর লাশটা না নিয়ে এসে পারলাম না। কি বললি মঞ্জু? আমার কামরুল মারা গিয়েছে, লাশটা নিয়ে এসেছিস? খুব ভালো কাজ করেছিস ভাই। এই তোরা কে কোথায় আছিস? আয়, কামরুলের লাশটা নামাই। দাঁড়াও আলী ভাই, এই লাশটা নামানোর আগে আমার টাকা পরিশোধ কে করবে? টাকা? কিসের টাকা? কাকে আবার টাকা দিতে হবে? তোমার ছেলে কামরুল বিদেশের মাটিতে অসুস্থ হয়ে পড়েছিল, তাকে হাসপাতালে নিতে হয়েছিল আমাকে, এবং আইসিইউতে 11 দিন ভর্তি ছিল। সেখানে 3 লক্ষ টাকা খরচ হয়েছে, আরো আনুষঙ্গিক মিলে 4 লক্ষ টাকা খরচ হয়েছে। এখন এই 4 লক্ষ টাকা পরিশোধ করো, তারপর তোমার ছেলের লাশ নামাও। 4 লক্ষ টাকা? এত টাকা আমরা কোথায় পাবো? তোর কি মাথা ঠিক আছে মঞ্জু? আর এই লাশ ছাড়িয়ে নিতে যদি 4 লক্ষ টাকাই লাগে, তাহলে লাশ কেন নিয়ে আসলি? আলী ভাই, এইটা তুমি কি বলতেছো? হ্যাঁ, তোমার ছেলে যখন বিদেশে ছিল সে তো অনেক টাকা পয়সা ইনকাম করেছে, বছরে 40 থেকে 45 লক্ষ টাকা তোমাকে দিয়েছে। আর এখন সামান্য 4 লক্ষ টাকার জন্য তোমার ছেলের লাশ নামাতে চাচ্ছ না কেন? আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, এই কথা সত্যি। সেই টাকা দিয়ে আমি জমি কিনেছি, বাড়ি করেছি, আর ওর বিদেশ যাওয়ার সময় যে টাকা ঋণ করেছিল সেই টাকাও পরিশোধ করেছি। আর আমার ছোট ছেলেকে একটা আইফোন আর একটা R15 কিনে দিয়েছি। তাছাড়া আমার ছোট মেয়েকে আমি একটা স্কুটি আর একটা আইফোন কিনে দিয়েছি। আর বড় মেয়ের বিয়ের জন্য 10 লক্ষ টাকা খরচ করেছি। আর যার সঙ্গে বিয়ে দিচ্ছি তাকে আমি 20 লক্ষ টাকা ব্যবসার জন্য ইনভেস্ট মানি দিয়েছি। এখন তুই বল, আমার হাতে কি কোনো টাকা পয়সা আছে? আর তাছাড়া এই 4 লক্ষ টাকা দিয়ে লাশ ছাড়িয়ে নিয়ে আমার লাভটা কি? নাউজুবিল্লাহ। আলী ভাই, তুমি কি কামরুলের বাবা? আমি কামরুলের বাবা না মানে? তুই মুখ সামলে কথা বলিস। তুই কি বলতে চাচ্ছিস? তোমার কথাই তো তাই মনে হয়। ছেলের লাশ সামনে রেখে কোনো বাবা এভাবে কথা বলতে পারে না। আর যে ছেলে প্রবাসে থেকে নিজের সুখ বিসর্জন দিয়ে এত টাকা ইনকাম করেছে, আর তোমরা তার লাশ নিতে চাচ্ছ না? ভাই, এত কথা আমার শোনার দরকার নাই। আমার টাকাটা কে দিবে বলো? কে দিবে সে কথা আমি বলতে পারি না। লাশটা তুই এখান থেকে নিয়ে যা। লাশ থেকে পচা গন্ধ আসছে। লাশ এখানে থাকলে আমার মেয়ের বিয়ে হবে না। এমনিতেই অনেক টাকা খরচ করে ফেলেছি। এই যে ভাতিজা, তোমার বড় ভাই তো তোমাকে অনেক ভালোবাসতো, তাই না? তোমার বড় ভাই যখন বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, সেই টাকা দিয়ে তুমি R15 মোটরসাইকেল কিনেছো আর আইফোন কিনেছো। একটা কাজ করো, এই R15 মোটরসাইকেল আইফোন বিক্রি করে দিয়ে আমার টাকা পরিশোধ করে দিয়ে এই লাশটা নেওয়ার ব্যবস্থা করো। আরে না মঞ্জু চাচা, আমি এটা করতে পারবো না। বাইক প্রত্যেকটা ছেলের একটা নেশা। আমি আমার শখের বাইক বিক্রি করে ভাইয়ের লাশ ছাড়াতে পারবো না। বাবা যেটা বলেছে ওইটাই ফাইনাল। আপনি ভাইয়ের লাশ নিয়ে এখান থেকে চলে যান। ছোট মামনি, তোমাকে একটা কথা বলি, তোমার ভাই তো তোমাকে অনেক ভালোবাসতো, তাই না? তোমার ভাইয়ের টাকা দিয়ে তুমি একটা স্কুটি কিনেছো, আইফোন কিনেছো। এক কাজ করো, এই স্কুটি আর আইফোনটা বিক্রি করে দিয়ে তোমার ভাইয়ের লাশটা ছাড়িয়ে নাও না মামনি। মঞ্জু চাচা, মুখে যা আসছে তাই বলছেন কেন? কলেজে স্কুটি নিয়ে গেলে আলাদা একটা সম্মান পাই, সেই সম্মান বিক্রি করে আমার ভাইয়ের লাশ ছাড়াতে পারবো না। বাহ, তোমাদের কথা শুনে মনে হচ্ছে এসব সম্পত্তি তোমাদের নিজেদের টাকায় করেছো। যাই হোক, তোমাদের কারোর টাকা লাগবে না। বড় মামনি, তুমি অন্তত একটু বোঝার চেষ্টা করো। মাত্র 4 লাখ টাকা তো, এই 4 লক্ষ টাকা দিয়ে তোমার ভাইয়ের লাশটা ছাড়িয়ে নাও না। চাচা, এত টাকা আমি কোথায় পাবো? তাছাড়া আমার বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে। আমার বাবার কাছে সামান্য আর কিছু টাকা আছে, এই টাকা দিয়ে যদি ভাইয়ের লাশ ছাড়াই তাহলে আজ আমার বিয়ে হবে না। মামনি, শুনলাম তোমার বাবা নাকি তোমার জামার জন্য 20 লক্ষ টাকা দিয়ে ব্যবসা ধরিয়ে দিচ্ছে। তুমি এক কাজ করো, ওইখান থেকে 4 লক্ষ টাকা দিয়ে তোমার ভাইয়ের লাশটা ছাড়িয়ে নাও। চাচা, আপনি এরকম উল্টোপাল্টা কথা বলবেন না। এমনিতে আমার বিয়ে হচ্ছিল না, ছেলেকে 20 লক্ষ টাকা দিয়ে বিয়েতে রাজি করায়। এখন যদি এখান থেকে আমি টাকা দিয়ে দিই তাহলে আমার বিয়েটাই বন্ধ হয়ে যাবে, আমার বিয়ে হবে না। এইসব করে আমি কোনো ঝামেলায় পড়তে চাই না। তার মানে তোমার ভাইয়ের লাশের থেকে তোমার বিয়েটাই বড় হয়ে গেল? আর এই বিয়ের খরচ কে দিয়েছে? তোমার এই ভাই দিয়েছে, এটা ভুলে গেলে তোমরা? জানো মা, তোমার এই ভাই কামরুল আমাকে কি বলতো জানো?
যে চাচা, আমার ভাই বোন আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য কিছু করব না, আমার ভাই বোন আগে প্রতিষ্ঠিত হোক, তারপর আমার নিজের জন্য করব। তোমরা যে তোমার ভাইকে কতটুকু ভালোবাসো তার প্রমাণ পেয়েই গেলাম। যাক, বিদেশ থেকে আমি অনেক টাকা খরচ করে তোমার ভাইয়ের লাশটা এনেছি, আসলে আমি নিজেই বোকা সেজে গেলাম। মঞ্জু, লাশটা তুই এখান থেকে নিয়ে যা, কোনো ঝোপ জঙ্গলে নিয়ে ফেলে দে, শিয়াল কুকুরের টেনে খাও। কি হয়েছে কামরুলের বাবা? কাল লাশ বাইরে ফেলে দিতে বলছো তুমি? ভাবে, এটা আপনার বড় ছেলে কামরুলের লাশ। আমার কামরুল মারা গেছে, আমার কলেজের টুকরা মারা গেছে। আমার কামরুল কোথায় মঞ্জু ভাই? আমি দেখতে চাই আমার কামরুলকে। আমার কামরুল কোথায়? লাশ ভ্যানের উপরে ভাবি। তাছাড়া একটা কথা আছে, আমার 4 লক্ষ টাকা দিয়ে এই লাশের কাছে আসতে হবে। আর আপনি তো এখানে ছিলেন না, আপনি আসার আগে এখানে অনেক কথা হয়েছে। 4 লক্ষ টাকা কেন, 4 কোটি টাকা হলেও আমার ছেলের লাশ আমি কোথাও নিতে দিব না। আমার কামরুলের লাশ, আমার সোনা পাখির লাশ আমি রেখে দিব। আমার 2টা কিডনি বিক্রি করে হলেও আমার ছেলের লাশ আমি আমার কাছে রেখে দিব। আমার ছেলের লাশ আমি কোথাও নিতে দিব না। কাউকে টাকা দিতে হবে না। আমি এখনো মরি নাই, আল্লাহ পাক আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। বাবা কামরুল, তুই বেঁচে আছিস? ভাইয়া, তুমি বেঁচে আছো, কিন্তু মঞ্জু চাচা যে বললো তুমি মারা গিয়েছো। মঞ্জু চাচা, এসব আমি কি দেখছি? আপনি কেন মিথ্যা কথা বললেন? আপনি তো একটা প্রতারক। চুপ কর বেয়াদব। মঞ্জু চাচাকে নিয়ে আর একটা বাজে কথা বললে তোকে চড়িয়ে মুখ লাল করে ফেলবো। মা, কেমন আছো তুমি? ও মা, তুমি কান্না করো না মা, তোমার ছেলে এখনো মরেনি। মা, আমি বিদেশের মাটিতে কাদের জন্য এত কষ্ট করেছি মা, আমি যাদের জন্য দিন নেই রাত নেই বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করেছি, আজকে তারা আমার লাশ নিতে অস্বীকার করলো। এতটা বছর আমি প্রবাসের মাটিতে থেকে কষ্ট করে টাকার পাহাড় গড়েছি। আমার বাবাকে আমি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছি। সেই টাকা দিয়ে আমার ভাই বোন আত্মীয় স্বজন সবার স্বপ্ন আমি পূরণ করেছি। বিদেশের মাটিতে ছোট্ট একটা দুর্ঘটনার কারণে আমি 15 দিন জেলে ছিলাম, তাই তোমাদের সাথে আমি যোগাযোগ রাখতে পারিনি। এমনকি তোমরাও তো আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করোনি মা। আমি মঞ্জু চাচার কথা মতো নাটকটা সাজিয়েছিলাম। আজকে মঞ্জু চাচার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। ও মা, তুমি তো বলতে ভাই বোন নাকি রক্তের বাঁধন, সব কিছু কেটে আলাদা করা গেলেও নাকি রক্ত কেটে আলাদা করা যায় না। ও মা, আজকে আমি এসব কি দেখছি মা? সবার আগেই তো সেই রক্ত কেটে আলাদা হয়ে গেল। আমার জন্মদাতা পিতা আমার মুখের উপর বলে দিয়েছে লাশটা ফেলে দাও, শিয়াল শকুনে কুড়ে খাক। আমার আদরের বোন, সে বলেছে স্কুটি নাকি তার সম্মান, সেই সম্মান বিক্রি করে সে তার ভাইয়ের লাশ ছাড়িয়ে নেবে না। ও মা, ও যে সম্মানের কথা বলছে, সেই সম্মানের পেছনে মানুষটা কে? এই যে আমার আদরের ছোট ভাই, ও বলল বাইক নাকি প্রত্যেকটা ছেলের জীবনে একটা নেশা। হ্যাঁ, আমিও বলছি বাইক প্রত্যেকটা ছেলের জীবনের একটা নেশা, কিন্তু মা, এই নেশার পেছনে মানুষটা কে? ও মা, তোমার বড় মেয়ে আজকে জীবন সঙ্গী বানাতে ব্যস্ত, অথচ তার বিয়েটাই হচ্ছে আমার টাকায়। সে বা তারা একটাবারের জন্য ভাবলো না যে মানুষটা প্রবাসে গিয়ে এতটা কষ্ট করে টাকা উপার্জন করে তাদের স্বপ্ন পূরণ করেছে, সেই মানুষটা লাশটা ছাড়িয়ে দাফন করার কথা। আসলে সব নষ্টের মূল হচ্ছে টাকা। টাকা ছাড়া যেমন চলা যায় না, টাকা ছাড়া যেমন ভালো কিছু করা যায় না, ঠিক তেমনি টাকা থাকলেও সেই টাকা খারাপ সময়ে কাজে আসে না। সেই টাকা খারাপ সময়ে কাজে আসে না রে মা। আমি মনে করতাম আমার আত্মীয় স্বজন, আমার ভাই বোন আমাকে অনেক ভালোবাসে, কিন্তু না, তারা যে আমাকে কতটা ভালোবাসে সেটা তো আজকে আমি দেখতে পাচ্ছি মা। বাবা, বাবা তুই কই? আমি তোর মুখে একটু হাত বুলাই দেখি বাবা। কেন মা, তুমি আমাকে দেখতে পাচ্ছ না মা? না রে বাবা, আমি তোমার চোখের চিকিৎসা করাইনি। হায় রে পোড়া কপাল আমার। 1 বছর আগে বাবার অ্যাকাউন্টে আমি 10 লক্ষ টাকা পাঠিয়েছি তোমার চিকিৎসা করার জন্য। বাবা তো আমাকে বলেছে তোমার চিকিৎসা হয়েছে, তুমি সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছ। মা, মারে, আমি তোমার অযোগ্য সন্তান। আমি টাকা ইনকাম করেছি ঠিকই,
কিন্তু সেই টাকা আমি সঠিক জায়গায় খরচ করতে পারিনি মা। নিজের জন্মদাতা পিতাকে বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাসে আজকে টাকার ঘুম ধরেছে। টাকার অনেক রূপ। নিজের স্ত্রীকে টাকা দিতে পারলে তার কাছে সে শখের স্বামী, বাবাকে টাকা দিতে পারলে তার কাছে সে প্রিয় সন্তান, ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে টাকা পয়সা দিতে পারলে তার মতো প্রিয় মানুষ আর কেউ হয় না এই পৃথিবীতে। কিন্তু কাছে যদি টাকা না থাকে তার কোনো মূল্য নেই এই পৃথিবীতে। মা, এই অমানুষগুলোর সাথে আমি আর একটা মুহূর্ত থাকতে চাচ্ছি না। চলো মা, তুমি আর আমি এখান থেকে অন্য কোথাও চলে যাব, খেয়ে থাকি না খেয়ে থাকি, তোমাকে নিয়ে আমি নতুন করে বাঁচবো। মা, আজ থেকে মনে করব এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নেই। চলো মা। বাবা, এগুলো কি হয়ে গেল? তুমি ভাই আর মাকে ফেরাও। কামরুল, বাবা কামরুল, তুই আর তোর মা আমাদেরকে ছেড়ে যাস নে। দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া বাবা। এক কোটি 20 লক্ষ টাকা। 1 কোটি 20 লক্ষ টাকা। 1 কোটি 20 লক্ষ টাকা। 2 1 কোটি 50 লাখ। 1 কোটি 50 লক্ষ টাকা। 2 1 কোটি 50 লক্ষ টাকা। 2 কোটি। আসসালামু আলাইকুম। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনাব আলী মোল্লা এবং তার ছেলে আলামিন মোল্লা সকল সম্পত্তি ঋণ খেলাপের দ্বারা নিলামে ওঠানো হচ্ছে। বাজার দর হিসাব করে সকল সম্পত্তির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে 50 লক্ষ টাকা। আপনারা এখান থেকে বিট শুরু করুন। 60 লক্ষ টাকা। 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 1 60 লক্ষ টাকা। 2 70 লক্ষ টাকা। 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 1 70 লক্ষ টাকা। 2 75 লক্ষ টাকা। 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 1 75 লক্ষ টাকা। 2 85 লক্ষ টাকা। 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 1 85 লক্ষ টাকা। 2 90 লক্ষ টাকা। 90 লাখ 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 টাকা। 1 90 লাখ টাকা। 2 1 কোটি টাকা। 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 2 1 কোটি 20 লক্ষ টাকা। 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 2 1 কোটি 50 লাখ। 1 কোটি 50 লক্ষ টাকা। 1 কোটি 50 লক্ষ টাকা। 1 কোটি 50 লক্ষ টাকা। 2 1 কোটি 50 লক্ষ টাকা। 2 কোটি। 2 কোটি টাকা। 2 কোটি টাকা। 2 কোটি টাকা। 1 2 কোটি টাকা। 2 2 কোটি টাকা। 3 ম্যাম, আপনার নামটা? এই প্রপার্টি আমি আমার নামে নয়, এই প্রপার্টি আমি একটা এতিমখানার নামে নিতে চাই। এতিমখানার নাম লিখুন, রসুলপুর এতিমখানা। আচ্ছা। আজ থেকে জনাব আলী মোল্লা ও আলামিন মোল্লা সকল সম্পত্তির মালিক রসুলপুর এতিমখানা। ম্যাম, এখানে একটা সই করে দিন। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, টাকাগুলো কি এখন দিবেন নাকি পরে দিয়ে দিবেন? আগামীকাল আমি চেকটা আপনাদের অফিসে পাঠিয়ে দিব। ঠিক আছে ম্যাম, আমি তাহলে আসি। বাবা, মা, চলো। শ্রুতি, দাঁড়াও। তুমি এখানে এই অবস্থায়? হ্যাঁ, আমাকে দেখে অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছু নেই। তোমরা কি ভেবেছিলে আমি মারা গেছি? কিন্তু এই যে একটা কথা আছে না, যার কেউ নেই তার আল্লাহ আছে। মনে আছে 10 বছর আগের কথা? তোমরা আমাকে প্রেগন্যান্ট অবস্থায় বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে। এই, তোকে তোর বাবার বাড়ি থেকে 50 লক্ষ টাকা আনতে বলেছিলাম, টাকাটা এখনো আনিস নাই কেন? আমি আর 1টি টাকাও বাড়ি থেকে আনতে পারবো না। তোমরা কি মানুষ নাকি অমানুষ? তুমি একটা যুবক মানুষ, তুমি আয় করো না, রোজগার করো না, আমার বাবার টাকায় বসে বসে খাও। আর বাবা, আপনিও এই বয়সে আপনার ছেলের সঙ্গে জোট বেঁধেছেন। এভাবে যদি চলতে থাকে তাহলে দেখবেন একটা সময় আপনারও হাত পেতে খেতে হবে। এই, আমরা কিভাবে চলবো কি চলবো না সেটা আমরা বুঝবো।
আমার ছেলে তোকে টাকা আনতে বলেছে, তুই টাকা নিয়ে আসবি, যা। বললাম না আমি আর একটি টাকাও এনে দিতে পারবো না। মুখে মুখে তর্ক করা অভ্যাস হয়ে গেছে তাই না? মাথায় খুন চড়ার আগে বলছি টাকা এনে দে। তুমি যে অবিচার করছো, এই অবিচার আল্লাহ কখনোই সহ্য করবে না। আল্লাহর একদিন বিচার করবে। কি আমাকে বদুয়া দিয়ে শাস্তি কি করছিস? আরে ও তো মরে যাবে, আর মরে গেলে দুইজনে মাছ খাবো। বাচ্চা শোন, একটা কাজ কর, ওকে বাড়ি থেকে বের করে দে। বাবা, এটা আপনি কি বলছেন? এই অবস্থায় আমাকে বাড়ি থেকে বের করে দিলে আমি কোথায় যেয়ে থাকবো? কোথায় গিয়ে থাকবি সেটা কি আমরা বলবো নাকি? ওঠ ওঠ ওঠ, বাবা গেল দেখো। ছেড়ে দাও বলছি, বাড়ি থেকে বেরিয়ে যা। ছেড়ে দাও বলছি। সেদিনের পর আমার মেয়ে বাড়িতে যায়, বাড়িতে গিয়ে আমার পা ধরে কান্নাকাটি করে, সবকিছু খুলে বলে। আমি মেনে নেই। আর আমি তো বাবা, বাবা হয়তো মেয়েকে ফেলে দিতে পারি না। আর আপনিও তো একজন বাবা, আর একজন বাবা হয়ে একটি মেয়েকে বাড়ি থেকে কিভাবে বের করে দিলেন, তাও যৌতুকের জন্য। অনেক লোক অনেক কথাই বলেছিল, তারপর আমি তাদের কথা বিশ্বাস না করে আপনার ছেলের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম। আসলে আমি অনেক বড় ভুল করেছিলাম, সেই ভুলের মাসুল আজ আমার মেয়ের উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা একবার চিন্তা করুন তো, এই মেয়েটি যদি আপনার মেয়ে হতো আর আপনার মেয়ের উপর যদি আমি এমনটা করতাম, তাহলে আপনার কেমন লাগতো? আমার সম্পত্তি থেকে আমার মেয়ে যতটুকু সম্পদ পায়, সেই সম্পদ দিয়ে আমার মেয়েকে একটি ব্যবসা ধরিয়ে দেই। আজ আমার মেয়ে সফল বিজনেসম্যান। আমি জীবনে অনেক কষ্ট করে আমার মেয়েকে বড় করেছি, তিল তিল করে গড়ে তুলেছি আমার ব্যবসা। আজ আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব নেই। শুধু আমি আমার মেয়েটাকে বোঝাতে পারি না তার বাবাকে, তাকে বলতে হয় তার বাবা মারা গেছে। বৌমা, আমরা তোমার প্রতি অনেক অবিচার করে ফেলেছি, আমাদের তুমি ক্ষমা করে দাও। দাদু ভাই আয়, আয় দাদু ভাই, আমার বুকে আয়। ও কোথাও যাবে না, আপনারা ওর কেউ না। ওকে ভালোবাসার জন্য ওর নানা নানু আছে। যে টাকার জন্য আপনারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, কই সে টাকা তো আপনাদের সুখ দিতে পারলো না। সেদিন আমি কান্নাকাটি করে আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু আপনারা আমার কোনো কথা না শুনেই আমাকে অমানসিক নির্যাতন করে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। সেদিন আমি আপনাদের একটা কথা বলেছিলাম না, আল্লাহর বিচার করবে। দেখলেন তো আল্লাহ আজ আপনাদের কেমন বিচার করেছে, সেটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন। প্লিজ শ্রুতি, দয়া করে এভাবে বলো না। আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আমার মেয়ে থেকে তুমি আমাকে আলাদা করো না। ভুল? কিসের ভুল আপনারা বুঝতে পেরেছেন? আপনারা কোনো ভুল করেননি, কারণ লোভী মানুষ কখনো ভুল করতে পারে না। যেটা করে সেটা হচ্ছে বেইমানি। মেয়ে? তুমি কাকে মেয়ে বলছো? এই মেয়ে পেটে থাকা অবস্থায় তুমি আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে, একটা দিনের জন্য খোঁজ নাওনি। আজ আবার কোন আবদারে তাকে মেয়ে বলে দাবি করছো? কেন শ্রুতি? ওর বাবা তো আমি, তাহলে আমি কেন ওকে মেয়ে বলে দাবি করব না? জন্ম দিলেই শুধু বাবা মা হওয়া যায় না, তার দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। আমি তোমাকে চাইলে অনেক আগেই ডিভোর্স দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম কবে তোমাদের পতন হয়। আর এই পতন আমি নিজের চোখে দেখতে পারি। আজ আমার অপেক্ষার অবসান ঘটেছে। তুমি ডিভোর্স লেটার খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। বাবা মা চলো।